স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। এখনো জাতীয় দলে খেলা সম্ভব, পারফর্ম করে আবারও ফিরতে চান ন্যাশনাল টিমে, তবে পারফর্ম করলে করতে হবে মূল্যায়ন। নিষেধাজ্ঞা থেকে ফিরেই এমন কথা বললেন নাসির হোসেন। 1.5 বছর মাঠের বাইরে থাকার পরদিনই ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে আবারও খেলায় ফিরেছেন নাসির। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। কি ইনশাআল্লাহ দেখা যেতে পারে কি জানি না ভাই। ভক্তের কৌতূহলী জিজ্ঞাসা, ফিস কি আইপিএলে যাচ্ছেন? কারণ বিশ্রাম কাটিয়ে লম্বা সময় পরে মুস্তা হোম অফ ক্রিকেটে প্র্যাকটিসে, কিন্তু আইপিএল না ডিপিএল দিয়েই হয়তো কাটার মাস্টার আবারও মাঠে ফিরতে যাচ্ছেন। ইনডোরের আউটার মাঠে নেটে মুস্তা বলও করেছেন, পাশের নেটেই আবার মুশফিকুর রহিম। জাতীয় দলের প্র্যাকটিস কিটে সাদা বলেই কি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রস্তুতি নিচ্ছেন? কিন্তু সব প্রশ্ন ছাপিয়ে দুই তারকা থেকে ক্যামেরার ফোকাস এদিন শিফট হয়ে যায় হোম অফ ক্রিকেটের মূল ভেন্যুতে, নাসির হোসেনের দিকে। 1.5 বছর পর নিষেধাজ্ঞা কাটিয়ে রূপগঞ্জ টাইগার্সের হয়ে ফেরাটা ভালো হয়নি নাসিরের, কিন্তু জিজ্ঞাসা ছিল নিষেধাজ্ঞার সময়টা তার কেমন কেটেছে। 1.5 বছর বাইরে ছিলাম, বিন্দাস ছিলাম ভাই, আর কি বলবো। হোম অফ ক্রিকেটে অনেক দিন পরে খেলছেন, আলটিমেটলি দেখা যায় যে এরকম একটা লম্বা বিরতির পর খেললে অন্যরকম একটা ফিল হয়, যেটা আপনি বলছিলেন যে চিল ছিলেন, আজকে এসে আবার খেললেন, মানে অনেকটা ডেবু ম্যাচের মতো একটা ফিল লাগছিল কিনা, যে সবাই কিন্তু আপনাকে কেন্দ্র করে সবাই একসাথে হয়েছে, আপনার ইন্টারভিউ নিচ্ছে, মানে সব ফোকাস আপনার দিকে ছিল। না, ডেবু ম্যাচের মতো ফিল হয় নাই, বাট অনেক কিছু নতুন নতুন লাগতেছিল। কারণ আপনি যদি খেলার আগের যে প্রিপারেশন ছিল, তো আমার মনে হয় যে আমি 1.5 বছর পর আবার সেই প্রিপারেশন নিলাম আর কি, যে এরকম লাগেজ গোছানো, ব্যাগ গোছানো। তো অবশ্যই একটু নতুন লাগতেছিল, বাট ভালোই লাগতেছিল যে খেলবো এতদিন পর। তো যদি ভালো পারফর্ম করতে পারতাম তাহলে আরও খুব ভালো লাগতো। একটু লাকি মনে হয় কিনা, কারণ এরকম ক্রিকেটার কয়জন আছে আমি জানি না যে আসলে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই আসলে ম্যাচ খেলতে নামতে পারে। মানে আপনি ওই জায়গা থেকে একটু লাকি মনে হয় কিনা আপনাকে? না ভাই, আমি অনেক আনলাকি ভাই, এত লাকি না আমি। কেন? আমার কাছে মনে হয় আর কি, বাট এখন এখন কি বলবো আর কি, যে হ্যাঁ ম্যাচ ছিল বিদায় আমি খেলছি, আরও অনেক টিমের অফার ছিল, বাট আমার কাছে মনে হয়েছে যে এই টিমে খেললে আমার জন্য ভালো হবে, তো আমি এই টিমে খেলেছি। হ্যাঁ অফার ছিল, কিন্তু তারা শুধু অফারই দিছে, আর কোনো কিছু দিতে চায় নাই। বুঝতে পারছেন? আসলে আপনি বাংলাদেশের সেরা ফিনিশার হতে পারতেন। কে বলছে? হতে পারতেন। জাতীয় দলে নাসিরকে ডাকা হতো মিস্টার ফিনিশার নামে, অথচ বড্ড অবেলাতেই নাসিরের ক্যারিয়ারটাই ফিনিশ হবার পথে। গধূলি লগ্নেও কি নাসির নতুন সূর্যের স্বপ্ন দেখেন? আপনি বলছিলেন মানুষ চাইলে সবই সম্ভব, আপনারা এখন 34 ইয়ার্স খুব সম্ভবত, কোনোভাবে কি ন্যাশনাল টিমের স্বপ্ন এখনো দেখেন কিনা? থাকে না যে আসলে মানুষ তো খেলে আসলে ওই স্বপ্নটা নিয়ে, তো আপনি কোনোভাবে কি আসলে ওই স্বপ্ন এখনো দেখেন কিনা, সম্ভব কিনা? আমার মনে হয় যে যারা যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে। আমিও স্বপ্ন দেখি এবং এটা বিশ্বাস করি যে এখনও অপরচুনিটি আছে ন্যাশনাল টিমে। আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবেন, বাট এখন আপনি যদি পারফর্ম করেন, সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে, তাহলে অবশ্যই আপনি পারফর্ম করতে পারবেন। কারণ আপনি যদি দেখেন লাস্ট ইয়ার যেবার আমি বিপিএল ভালো খেললাম, তারপরে কিন্তু আমাকে এ টিমে বলেন বা প্র্যাকটিস ম্যাচ বলেন বা তারপরে যে টাইগার্স ক্রিকেট, আরও তো অনেক ধরনের খেলা ছিল, আমাকে কিন্তু কোথাও ডাকে নাই। তা আপনি যদি পারফর্ম করে যদি আপনাকে এইসব জায়গায় যদি না ডাকে, তাহলে আপনি ন্যাশনাল টিমে খেলবেন কীভাবে? তো এখন কি বলবো, অবশ্যই স্বপ্ন দেখি ন্যাশনাল টিমে খেলার, এবং এটা বিশ্বাস করি যে পারফর্ম করলে অবশ্যই আপনার কাছে সুযোগ আসবে। নাসিরের কথায় আক্ষেপের সুর, আর বুকে বুনেছেন এক অসম্ভব কঠিন স্বপ্নের বীজ। নিজেও জানেন পথটা কতটা কঠিন, তবুও ভক্তদের এমন ভালোবাসা নাসিরের জন্য হতে পারে অসম্ভবকে সম্ভব করার শক্তি। নাহিয়ান বিন জসিম, 71। পেসার কি স্পিনার কাউকে পাত্তা দেননি বিকেএসপিতে। দিনে দুপুরে যেন তামিম ঝড় হলো। পার্টেক্সের বিপক্ষে 59 বলে অপরাজিত 103 রান তোলেন লিজেন্ডস অফ রূপগঞ্জের এই বাঁহাতি ওপেনার। 10 উইকেটে জয়ের ম্যাচে তানজিদ তামিমের উইলোবাজি কেমন ছিল সেটাই তুলে ধরছেন সাইফুল রূপক। ছক্কা হাঁকাতে আর দেখতে কার না ভালো লাগে। তানজিদ তামিমের দুটো ছক্কা আলাদাভাবে নজর টেনেছে, দুটোই স্পিনের বিপক্ষে। প্রায় একই রকমের ডেলিভারিতে, একটা 6 জায়গায় দাঁড়িয়ে, আরেকটা ডাউন দ্য উইকেটে গিয়ে। একই বলে একবার দারুণ শক্তির ব্যবহার, আরেকবার পায়ের কাজের সঙ্গে অসাধারণ টাইমিংয়ের মিশেল। মডার্ন ডে ক্রিকেটে তো এসব গুণই একজন ব্যাটারকে বড় করে তোলে।
বিকেএসপিতে পার্টিক্সের বিপক্ষে 250 স্ট্রাইক রেটে দানবীয় ব্যাটিং। মনোমুগ্ধকর সেঞ্চুরির গল্প শোনার আগে চলুন ফিরে যাই একদিন আগে। অনেক সময় দেখবেন যে ইনিংস শুরু করাটা অনেক ডিফিকাল্ট সব ব্যাটসম্যানদের জন্য, সেখানে আমি ওটা ভালোভাবে শুরু করতে পারছি, বাট মাঝখানে হয়তো আমি সেটা ক্যারি করতে পারতেছি না। তো আমি মনে করি যে এখানে আমার রেসপন্সিবিলিটিস কিছুটা অভাব রয়েছে। তো আমি এখন থেকে চেষ্টা করব এবং ডিপিএলও চেষ্টা করতেছি যাতে আমার রেসপন্সিবিলিটিস কীভাবে নিয়ে টিমকে হেল্প করতে পারি। প্রিভিউ ডেতে যেমন কথা, ম্যাচ ডেতে তেমন কাজ। তানজিদ মনে প্রাণে চেয়েছিলেন বড় স্কোর করতে, সবার মন কাটতে। তাই তো 130 রানের টার্গেটে নেমে তাণ্ডব চালালেন। 7টা ছক্কা, 10টা 4, 59 বলেই 103 আনবিটেন। ওপেনিং পার্টনার সাইফ হাসান শুধু চেয়েই দেখলেন আর উপভোগ করলেন ছোট তামিমের চারপাশের সব শট। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি যে পজিটিভ থেকে খেলার। উইকেটটা অনেক ভালো ছিল, তো বল অনেক ভালো ব্যাটে আসতেছিল, তো চেষ্টা করছি যে যেটা আমার জন্য থাকবে ওইটা বাউন্ডারির জন্য খেলা। সেই সাইফ ভাইকে অবশ্যই থ্যাংক ইউ দিতে হয়, কারণ একটা সময় আমি নিজে মনে করছিলাম হয়তো আমার সেঞ্চুরিটা হবে না, বাট সাইফ ভাই আমাকে বলছিল যে হয়তো আমি সেঞ্চুরি করতে পারবো। তো সে আমাকে জাস্ট একটা কথাই বলছে, তার দিক থেকে সে কোনো বাউন্ডারির জন্য যাবে না, আমাকে সিঙ্গেল নিয়ে দিবে, আমি আমার ন্যাচারাল খেলা খেলবো। জাতীয় দলের হয়ে ওডিআইতে এখনও সেঞ্চুরি পাননি। 350, বেশ কটা ম্যাচে শুরুর কঠিন সময় সার্ভাইভ করে ভালো স্টার্টকেও বড় স্কোরে কনভার্ট করতে ব্যর্থ হয়েছেন। ডিপিএল এর এই ইনিংস কি সাহস আর আত্মবিশ্বাস দুটোই বাড়িয়ে দিল? নতুনভাবে যে চেষ্টা করতেছি যে যদি আমি ভালো শুরু পাই সেটা কীভাবে বড় করা যায়, তো আজকে শেষ করতে পারছি, এটা হচ্ছে মানে ভালো লাগা। তানজিদ তামিম, সাইফ, জাকের, জয়, সৌম্য, আফিফ, শরীফুল, তানজিম সাকিব, শেখ মেহেদী এবার বেশ শক্ত দলই গড়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। 9 ম্যাচে 5 জয়, সুপার লিগের রেসে ভালোভাবে টিকে আছে। সোমবারের বড় জয়ে রান রেটও হেলদি হলো রূপগঞ্জের। আমাদের প্ল্যানই ছিল যে যত তাড়াতাড়ি এটা আমরা টোটালটা শেষ করতে পারবো, আমাদের রান রেটটাও বাড়বে, যেটা আমার পরবর্তীতে হয়তো বা গ্রুপ স্টেজ এসেছে সেটা কাজে লাগবে আমাদের। তো এটাই নর্মাল প্ল্যান ছিল, যত তাড়াতাড়ি শেষ করা যায়। চলতি ডিপিএলে এখন অবধি 8 ইনিংসে 384 রান তানজিদ তামিমের, 143 স্ট্রাইক রেট আলোচনার কেন্দ্রে। সাইফুল রূপক, 71। মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ জেমস প্যামেন্টকে 2027 বিশ্বকাপ পর্যন্ত ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি। চলতি মাসেই জাতীয় দলের সাথে যোগ দেবেন তিনি। তার প্রথম অ্যাসাইনমেন্ট জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ। ইংল্যান্ডে জন্মগ্রহণ করা পেমেন্ট অকল্যান্ডে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছিলেন। 2027 সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পেমেন্ট। 2018 সালে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি। চলতি আইপিএলে নিজের সেরা ইনিংসটা খেললেন বিরাট কোহলি। মুম্বাইয়ের বিপক্ষে ছোটালেন 4 ছক্কার বৃষ্টি। বিগ ম্যাচে 50 তুলেছেন, তাও রাজকীয় ভঙ্গিতে ছক্কা মেরে। কোহলির ব্যাটিং তাণ্ডবে এদিন বাউন্ডারি লাইনে ফিল্ডাররাও ভিমরি খেয়েছেন বারবার। ওয়াংখেড়েতে কোহলি টরেন্ডোর বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। OMG, এটা কি বিরাট কোহলি! কখনো মিড উইকেট দিয়ে, কখনো ফ্রন্ট ফুটে স্ট্রেট শটে একের পর এক বল করছেন বাউন্ডারি ছাড়া। কতদিন হয়ে গেছে এমন কোহলিকেই তো খুঁজছিলেন ভক্তরা। মুম্বাইয়ের বিপক্ষে বুম বুম ইনিংস, বোল্ট, চাহার, বুমরা কেউই পায়নি ওকে থামানোর হদিস। কোহলি নাইটের শুরুটা এদিন ম্যাচের দ্বিতীয় ওভার থেকে এক বাউন্ডারিতে চাহারের ওভারে তুলে নেন 9 রান। পরের ওভারে ট্রেন্ট বোল্টকেও দিশাহারা করে তোলেন বিরাট কোহলি। ওর শেষ 2 বলে তুলে নেন 2 বাউন্ডারি। এমনকি বুমরাও করতে পারেননি সুবিধা। অ্যাকশনে আসতেই কোহলির কাছে হজম করেন বিশাল এক ছক্কা। অবশ্য কোহলির এই হাত খুলে খেলায় যেমন উইকেটের ক্রেডিট আছে, তেমন আছে অপর সাইডে থাকা দেবদূত পারিকালের সাপোর্টও। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে গড়েন 52 বলে 91 রানের জুটি। অবশেষে নবম ওভারে আসে সেই ক্ষণ। ভক্তদের কৌতূহল, 45 রানে দাঁড়ানো কোহলি কিভাবে তুলবেন নিজের 50? না, সিঙ্গেলস নিয়ে সময় নষ্ট করেননি আরসিবি তারকা। চলতি আসরে নিজের দ্বিতীয় 50 তুলে নিতে হাঁকান বিশাল এক ছক্কা। 29 বলে পূরণ করেন হাফ সেঞ্চুরি। মাঠে বসে এদিন কোহলির হাতে দলকে বেদম প্রহার হতে দেখেছেন নীতা আম্বানি, কিন্তু তাতেও যেন কোহলির মন ভরেনি। এক একটা বাউন্ডারি যেন বুলেটের গতি, যা আটকাতে যেও নমন ধীর খেয়েছেন লুটোপুটি। অবশেষে 15তম ওভারে পান্ডিয়ার বলে থামেন বিরাট কোহলি। 42 বলে 700 রান তুলে দেখান নিজের তেলেসমাতি। 2 ছক্কার সাথে হাঁকান 8 বাউন্ডারি আর স্ট্রাইক রেট 159। পার্থ বণিক, 71।
একের পর এক ব্যর্থতার গল্প লিখেই চলেছেন রাশিদ খান। 4 ম্যাচে 143 রান খরচায় নিয়েছেন মোটে 1 উইকেট। দলে রাশিদের জায়গা পাওয়া নিয়ে উঠেছে প্রশ্ন। রাশিদ কি পারবেন কামব্যাক করতে, নাকি হারাবেন নিজের সিংহাসন? কোহিনুর কণা রিপোর্ট। 4 ম্যাচ, পকেট 1 উইকেট, ইকোনমি 10.21, গড় 143। কোনো আম বোলার নয়। চলতি আইপিএলে এমন বোলিং ফিগার বিশ্বের সবচেয়ে ডেভাস্টেটিং বোলার, গেম চেঞ্জার, সাদা বলের সুপার হিরো রাশিদ খানের ওয়েপন টু উইকনেস, টার্নিং টেবিলে আফগান ম্যাজিশিয়ান। যখনই দরকার দলের ব্রেক থ্রু, তখনই হতো রাশিদের আবির্ভাব। এখন অবশ্য তারই হয়েছে ব্রেকডাউন। ডেথ ওভার স্পেশালিস্ট রাশিদের পারফরমেন্স যেন নিজ দলেরই ডেথের কারণ। আইপিএল ক্যারিয়ারে এবারই প্রথমবার ওভারের পুরো কোটা পূরণ করতে দেওয়া হয়নি এই আফগান স্টারকে। একসময়ের অটো চয়েস রাশিদ এখন আপাদমস্তক বেহাল। একাদশে জায়গা পাওয়া নিয়েও উঠেছে প্রশ্ন। ক্রিকেট দুনিয়ায় কবজির কারিশমায় ছড়ি ঘোরানো রাশিদের ডাউনফলের শুরুটা অবশ্য 2024 সাল থেকেই। পরিসংখ্যান বলছে ম্যাচ প্রতি উইকেট নেয়ার গড় 1.30 থেকে নেমে দাঁড়িয়েছে 0.73-এ। ইকোনমি রেট 6.91 থেকে বেড়েছে 8.90-তে। বোলিং এভারেজ তো আরও ভয়ঙ্কর, 21.27 থেকে গিয়ে ঠেকেছে 43.55-এ। একটা উইকেট নিতে রাশিদ এখন খরচা করছেন 30 বল। 2017 সালে সানরাইজার্সের জার্সিতে আইপিএলে অভিষেক হয় রাশিদ খানের। আফগান ক্রিকেট হিস্ট্রিতে আইপিএল খেলা প্রথম ক্রিকেটার ছিলেন এই স্বপ্নবাজ। অরেঞ্জ আর্মিদের সাথে 5 সিজন খেলে 2022-এ নাম লেখান গুজরাট টাইটান্সে। এসেই দলকে জেতান প্রথম শিরোপা। পরের বছরই আইপিএলের সবচেয়ে সফল মৌসুম কাটান রাশিদ খান। আইপিএল হিস্ট্রির 22তম হ্যাট্রিক নিয়ে 27 উইকেট ঝুলিতে পুড়ে হয়ে যান হায়েস্ট উইকেট টেকারের তালিকায় 2 নম্বর প্লেয়ার। আইপিএলের সবচেয়ে সফল সেই বোলার, 150 উইকেটের মালিক রাশিদ খান যেন ধরেছেন উল্টো রথ, যার কবজির ঘূর্ণিতে প্রতিপক্ষের শেয়ানা ব্যাটাররাও বোকা বনে যেত। যাকে ঘিরেই হতো দলের সব পরিকল্পনা, যিনি গড়ে দিতেন দলের ভিত্তি, সেই বোলারই কিনা হয়ে গেলেন দলের বোঝা। এটা কি দুঃস্বপ্ন, অফ ফর্ম, নাকি পতনের শুরুয়াত? কোহিনুর কণা, 71। বসুন্ধরা নাকি আবাহনী, দুই জায়ান্টের মাঝে কার শক্তি বেশি? ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ার এবার সেই প্রশ্নের উত্তর খোঁজার সুযোগ এনে দিয়েছে। মঙ্গলবার দুই দলের হাই ভোল্টেজ ব্যাটল, যে জিতবে সেই পা রাখবে ফেডারেশন কাপের ফাইনালে। গ্রুপ পর্বের রেজাল্ট অনুযায়ী ম্যাচে আপার হ্যান্ডে আবাহনী, 4 ম্যাচে 4টাতেই জয় আকাশী নীলদের। মোহামেডান, রহমতগঞ্জ, ফকিরেরপুল, চট্টগ্রাম আবাহনী কেউই ওদের কাছে পাত্তা পায়নি। এমনকি গোটা গ্রুপ পর্ব আবাহনী শেষ করেছে ক্লিন শিট রেখে। অন্যদিকে বসুন্ধরা কিংস গ্রুপ পর্বে 3 ম্যাচ জিতলেও দুর্বল ফর্টিসের কাছে 2-0 গোলে হেরে বসে। হেড টু হেড পরিসংখ্যান বলছে 13 বারের দেখায় 9 বারই জয় বসুন্ধরা, ড্র হয়েছে 3 ম্যাচ। অবশ্য পরিসংখ্যান আবাহনীর পক্ষে কথা না বললেও তাদের সাহস যোগাচ্ছে প্রিমিয়ার লিগে গেল ডিসেম্বরের ম্যাচ, যেখানে প্রথমবারের মতো বসুন্ধরাকে 1-0 গোলে হারায় আবাহনী। এবার তাদের সামনে সুযোগ সেই দাপট ধরে রাখা। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী বসুন্ধরার প্রথম কোয়ালিফায়ার শুরু দুপুর 2:45-টায়। মানুষের বাসায় কাজ করে সামিউল ইসলাম রাফিকে সাঁতারু বানিয়েছেন মা শিমলা ইয়াসমিন। সেই ছেলে থাইল্যান্ডে 100 মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতার একদিন পর 50 মিটার ব্যাকস্ট্রোকে তাক লাগিয়ে দিলেন পুরো দেশকে। ক্যারিয়ার সেরা টাইমিংয়ে জিতলেন রৌপ্য। থাইল্যান্ড থেকে খেলা যোগকে জানান সাফ গেম সহ আসন্ন এশিয়ান কম্পিটিশনে করতে চান রাজত্ব। মেহেদী নাইমের রিপোর্ট। গত 2 দিনে যে পরপর বেস্ট রেজাল্ট হয়েছে, এটার জন্য অবশ্যই খুশি। এমনও তো হয় অনেক দুঃখের পর সুখের বিজয়। মানুষের বাসায় কাজ করে ছেলেকে সাঁতারু বানিয়েছেন মা শিমলা ইয়াসমিন। ভাগ্যের কি অমোঘ নিয়তি। 8 মাস বয়সে যেই ছেলে বাবাকে হারিয়েছিলেন, সেই ছেলে মাত্র 18 বছর বয়সে খেলেছে অলিম্পিক। তারপর এবার মাত্র 19 বছর বয়সে থাইল্যান্ডের সুইমিং পুলে ঝড় তুললেন বাংলাদেশের সামিউল ইসলাম রাফি। 100 মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতার একদিন পর 50 মিটার ব্যাকস্ট্রোকে ক্যারিয়ার সেরা টাইমিংয়ে রৌপ্য জিতে তাক লাগিয়ে দিলেন পুরো দেশকে। খুশি এই কারণে যে আপনার যে ট্রেনিংটা করছি, হার্ড ওয়ার্ক করা হয়েছিল অনেক,
তো সেটা যে কাজে দিছে এটাই আর কি সব থেকে বড় পাওয়া। মজার বিষয় 2024 প্যারিস অলিম্পিকে 100 মিটার ফ্রি স্টাইল খেলেছিলেন রাফি। নিজেকে ফিরে পেতে মনোযোগ দিলেন ব্যাকস্ট্রোকে, সেখানেই বাজিমাত। প্রায় 40 দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে 27.17 সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়। তার সাফল্যের নেপথ্যে 2000 সালে সিডনি অলিম্পিকে পদকজয়ী রাশিয়ান কোচ আলেকজান্ডার টিকোনিভ। চলতি বছর 23 এপ্রিল মালয়েশিয়াতে 10টা ইভেন্টে সুইমিং পুলে ঝড় তুলতে আসছেন বাংলাদেশের রাফি। গত মানে সামনের 2 বছরে আমার পরিকল্পনা হচ্ছে অ্যাটলিস্ট অল অ্যাকোয়াটিক্স কোয়ালিফাইড সুইমার হতে চাই। আর অবশ্যই লক্ষ্য আছে যে সাব গেমসে একটা স্বর্ণ পদক জেতা আর কি। তো আপাতত সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে থাইল্যান্ডে আছেন সামিউল। সেখানেই মূলত উন্নত প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। সেপ্টেম্বরে আসবেন দেশে। মায়ের দুঃখ ঘুচিয়েছেন রাফি। নদীমাতৃক বাংলাদেশে দেশমাতৃকার দুঃখ 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ঘোষাতে পারবেন কি? মেহেদি নাইম, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথে থাকুন।